কেমন আছেন সবাই? উইশিং ইউ অল আ বিলেটেড মেরি ক্রিসমাস। দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল। বলুন, কেমন কাটলো আপনাদের বছরটা? তা যেমনই কাটুক, নতুন বছর যেন নতুন আশার আলো নিয়ে আসে, এই কামনাই রাখি। উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আর আপনাদের বর্ষ শেষের আনন্দে আমাদের স্টোরিজ উইথ সুমন অ্যান্ড কোম্পানির তরফ থেকে একটি ছোট্ট সান্টাস গিফট। আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। স্যার আর্থার কোনান ডয়েল জন্মগ্রহণ করেন 22 মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা শহরে। ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন। তার অমর শ্রেষ্ঠ চরিত্র শার্লক হোমস আজও শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র হিসেবে পৃথিবীব্যাপী সমাদৃত। 1887 সালে শার্লক হোমস ওয়াটসন জুটির যাত্রা শুরু হয় স্টাডি ইন স্কারলেট উপন্যাস থেকে। আজকের গল্প স্ক্যান্ডেল ইন বোহেমিয়া প্রথম প্রকাশিত হয় 1891 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিন থেকে। এই গল্পটির অডিও রূপান্তরে সুমন অধিকারী। গল্পের সূত্রধর আমি অনির্বাণ। বিভিন্ন চরিত্রে সুমন, রেজ, অনির্বাণ, অরিজিৎ, শ্রীলেখা ও স্নেহা। শুরু হচ্ছে আজকের গল্প স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। রাত্রিবেলায় রোগী দেখে বাড়ি ফিরছি বেকার স্ট্রিট দিয়ে। ডেটটা সম্ভবত 20 মার্চ 1888। উপরের ঘরের দিকে চোখ পড়ল। দেখলাম ঘরে দ্রুত পায়চারি করছে হোমস। পর্দার গায়ে দুবার ছায়া পড়ল তার লম্বা রোগা শরীরের। দেখলাম মাথা বুকের উপর ঝুঁকে রয়েছে এবং তার দুটো হাত পেছনে, অর্থাৎ কোকেনের নেশা কাটিয়ে উঠেছে হোমস। কাজের নেশায় বুঁদ হয়েছে। মাথায় সমস্যার ভূত চেপেছে বলেই এত ছটফট করছে ঘরময়। উঠে এলাম উপরের ঘরে। হোমস আমাকে দেখে খুশি হলো, কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করলো না। আমার দিকে সিগারেটের বাক্স এগিয়ে দিয়ে ওয়াইন গ্লাসের দিকে আঙুল দেখিয়ে আমাকে চেয়ারে বসতে বলল। তারপর চেয়ে রইল আমার দিকে। কিছুক্ষণ পর বলল, ওয়াটসন ওয়াটসন, বিয়ে করে সুখী হয়েছো দেখছি। 7.5 পাউন্ড ওজন বেড়েছে। হ্যাঁ, 7 পাউন্ড। আবার ডাক্তারি শুরু করেছো, রাইট ওয়াটসন? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? দেখে। আরও দেখছি সম্প্রতি খুব ভিজেছো বৃষ্টিতে, আর একটা অকম্মাতধারী ঝিঝ উঠেছে বাড়িতে। বলছি ভায়া, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সেকালে হলে কিন্তু তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। লাস্ট থার্সডে একটু গেছিলাম রোগী দেখতে রুরাল সাইডে। সেখান থেকে ফিরতে বেশ কষ্ট হয়েছে, কিন্তু জামা কাপড় ছাড়ার পরেও তুমি কি করে বুঝলে? আর ওই যাচ্ছে তাই ঝিটাকেও তো বিদায় করেছে স্ত্রী, অথচ তুমি। তোমার বাঁ পায়ের জুতোর পাশাপাশি দুটো আঁচড় পড়েছে। কাদা তুলতে গিয়েছিল এমন কেউ যে ডাহা আনাড়ি, অর্থাৎ বাদলার দিনে রাস্তায় বেরিয়েছিলে এবং ঝিটিকে জুতো সাফ করিয়েছিলে। ঝাল ছেড়েছে সে জুতোর ওপরেই। তোমার গায়ে আয়োডোফর্মের গন্ধ, ডান হাতের বুড়ো আঙুলে সিলভার নাইট্রেটের কালচে দাগ, আর স্টেথোস্কোপ রাখার জন্য উঁচু টুপি, যা দেখে অনায়াসেই বলা যেতে পারে ডাক্তার তোমার পসার বেড়েছে। এমনভাবেই বললে যেন মনে হলো আমারও দেখা উচিত ছিল। তুমি দেখো ঠিকই, কিন্তু খুঁটিয়ে দেখো না। দিস ইজ দ্য ডিফারেন্স মাই ডিয়ার ওয়াটসন।
যেমন ধরো নিচের হলঘর থেকেই উপরে উঠবার সিঁড়ি, তুমি দেখেছো? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছি। কতবার দেখেছো? তা কয়েকশো বার তো বটেই। কটা ধাপ আছে সিঁড়িতে? কটা ধাপ মানে আহ, এই তা তো বলতে পারবো না। কিন্তু আমি পারবো, কেননা তুমি শুধু দেখেছো কিন্তু অবজার্ভ করনি মাই ডিয়ার ওয়াটসন। আমি করেছি। 17টা ধাপ আছে সিঁড়িতে। আর আমার ব্যাপার নিয়ে তুমি লেখালেখি শুরু করেছো বলেই তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। জাস্ট ওয়েট আ সেকেন্ড। আচ্ছা, এটা জোরে পড়ো তো। চিঠির কাগজ বেশ পুরো, কিন্তু ডেট, সিগনেচার বা অ্যাড্রেস কিছুই নেই। আজ রাত 7:45 এক অত্যন্ত গোলমেলে ব্যাপারে পরামর্শ আছে। ঘরে থাকবেন, কেউ মুখোশ পরে ঢুকলে অবাক হবেন না। রহস্যের গন্ধ পাচ্ছি তো, তোমার কি মনে হয়? ওয়াটসন, সূত্র হাতে না আসা পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানো কিন্তু মারাত্মক ভুল। চিঠি থেকে তোমার কি মনে হলো? যিনি চিঠি লিখেছেন তিনি বড়লোক। কাগজটা রীতিমতন শক্ত, মজবুত আর দামিও। সার্টেনলি, দ্যাটস ট্রু। এই কাগজ ইংল্যান্ডে পাওয়া যায় না। আলোর সামনে ধরো তো। ধরলাম। ওয়াটারমার্কে স্পষ্ট দেখতে পেলাম ছোট হাতের জি এর পাশে বড় হাতের ই, একটা বড় হাতের পি এবং বড় হাতের জি এর সঙ্গে একটা ছোট হাতের টি। কি বুঝলে? এটা হতে পারে কারিগরের নাম বা মনোগ্রাম। নো ওয়াটসন, জি এর সঙ্গে টি থাকার অর্থ হচ্ছে গেসেলশাফট। ইটস আ জার্মান ওয়ার্ড, মানে কোম্পানি। আমরা যেমন কোম্পানিকে সিও লিখি, ওরাও তেমনি গেসেলশাফটকে এইভাবে লেখে, মানে পি মানে পেপার, বাকি রইল ই আর জি এর মানেটা। কন্টিনেন্টাল গেজেটিয়ারটা একবার বার করো তো ওয়াটসন, ওটা দেখলেই বোঝা যাবে। শেলফ থেকে একটা মোটা বই বের করে হোমস পাতা উল্টাতে লাগলো। দিস ইজ ইগ্রো, ইগ্রোনেটস, ইগ্রিয়া, আর দিস ইজ বোহেমিয়া। এই দেখো ওয়াটসন, দিস ইজ বোহেমিয়া, ভাষা জার্মান, কাঁচ আর কাগজের কারখানার জন্য বিখ্যাত। বলো, কি বুঝলে? অর্থাৎ কাগজটা তৈরি হয়েছে বোহেমিয়ায়। অ্যান্ড ইয়েস, পত্রলেখক একজন জার্মান। চিঠি লেখার কায়দা দেখেই বোঝা যায়। এত রসকসীন চিঠি ওরা ছাড়া আর কারা লেখে বলো তো ওয়াটসন? আরেকটা জিনিস দেখো, জার্মানরাই কিন্তু কথা শেষে ক্রিয়া বসায়। ভদ্রলোক কিন্তু এসে গেছেন। কথা শেষ হতে না হতেই ঘোড়ার পায়ের টকবক শব্দ, গাড়ির চাকার ঘড়ঘড় আওয়াজ এবং দোরগোড়ায় ঘণ্টার ধ্বনি শোনা গেল। শীষ দিয়ে উঠে হোমস বলল, দেখি তো, 2 ঘোড়ায় টানা গাড়ি মনে হচ্ছে। ঠিক বলেছি, জোড়া ঘোড়ায় টানা ব্রুহাম গাড়ি। এক একটা ঘোড়ার দামই কমসে কম 150 গিনি। ওয়াটসন, এই কেসে টাকা আছে হে। এই আমি উঠি, বুঝলে? ডোন্ট ওয়াটসন, ডোন্ট। এরকম ইন্টারেস্টিং কেসে যদি না থাকো, পরে পস্তাতে হবে তোমাকে। ধীর স্থির ফুটস্টেপ স্টেয়ারকেস পেয়ে উপরে উঠে এসে দরজার সামনে এসে দাঁড়ালো। পরক্ষণেই দরজায় টোকা পড়ল। বেশ গাঢ় আওয়াজ, যেন কর্তা ব্যক্তি কেউ। প্লিজ কাম ইন। ঘরে যিনি ঢুকলেন, মাথায় রীতিমতন তিনি ঠেঙা, প্রায় 6.5 ফুটেরও বেশি, হারকিউলিসের মতন গরম পিটন। পোশাক দারুণ দামি, কিন্তু ভীষণ জমকালো, ইংল্যান্ডের রুচিতে আটকায়। সারা গায়ে কুবেরের সম্পদ যেন ঢেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাথায় হ্যাট, আধখানা মুখ কালো মুখোশে ঢাকা, এবং তার একটা হাত সে মুখোশটা ছুঁয়ে রয়েছে, যেন ঢোকার আগে এইমাত্র পড়েছেন। মুখের নিচের দিকে প্রখর ব্যক্তিত্ব যেন ছিটকে বেরোচ্ছে। মোটা ঠোঁট আর লম্বা থুতনিতে গোমার্তমি, গাজওয়ারি আর মনের জোর বেশ স্পষ্টভাবেই ফুটে উঠেছে। আগন্তুক রুক্ষ জার্মান উচ্চারণে বলে উঠলেন, চিঠি পেয়েছেন? এই বলে প্রথমে আমার দিকে এবং তারপরে হোমসের দিকে পর্যায়ক্রমে তাকালেন, যেন ঠিক বুঝেই উঠতে পারছেন না কার সাথে কথা বলবেন। প্লিজ বি সিটেড। হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড পার্টনার ডক্টর ওয়াটসন। এনিওয়েজ, কার সঙ্গে কথা বলছি জানতে পারি? আমার নাম কাউন্ট ফন ক্র্যাম, বোহেমিয়ার খানদানি আদমি আমি। একে বিশ্বাস করা চলে তো? জাস্ট উঠতেই যাচ্ছিলাম, এমন সময় হোমস আমাকে টেনে বসিয়ে দিয়ে বললে, হয় দুজনে শুনবো, নয় কেউ শুনবো না। যা বলার এনার সামনেই বলুন প্লিজ। কাঁধ ঝাঁকি দিয়ে কাউন্ট বললেন, তাহলে কথা দিন অন্তত 2 বছর এ ব্যাপারে প্রকাশ করবেন না। করলে ইউরোপের ইতিহাস অন্যরকম দাঁড়াতে পারে। ওকে, প্রমিস।
আমাকে যিনি পাঠিয়েছেন তিনি চান না আমার পরিচয় ফাঁস হয়ে যাক। মুখোশ লাগিয়েছি আমি সেই কারণে। আমার আসল নামও আপনাকে বলিনি। জানি। বোহেমিয়ার আর্মস্টাইন রাজবংশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য এত সাবধান হতে হচ্ছে জানবেন। সোফায় হেলান দিয়ে চোখ বুজে হোমস বলল, সেটাও জানি। অবাক হলেন রহস্যময় মক্কেল। হোমসের নাম ডাক যে অকারণে হয়নি তা তিনি যেন বুঝতেই পারলেন। চোখ খুলে হোমস বলল, যদি মন খোলসা করে সব বলেন তাহলে আমার দিক দিয়ে পরামর্শ দিতে সুবিধা হয়, ইয়োর ম্যাজেস্টি। তৎক্ষণাৎ তড়াক করে লাফিয়ে উঠলেন বিরাট দেই আগন্তুক। দুমদাম করে ঘরময় কিছুক্ষণ চারিপাক দিয়ে এক টানে মুখোশ খুলে নিয়ে নিক্ষেপ করলেন মেঝেতে। আমি রাজা, এত লুকোছাপা কিসের? অবশ্যই, আমিও তাই বলি। আপনি মুখ খোলার আগেই বুঝেছিলাম আজ আমার ঘরে যার পায়ের ধুলো পড়েছে তিনি আর কেউ নন, স্বয়ং ডিউক অব বোহেমিয়া। ব্যাপারটা এতই গোপনীয় যে কাউকে বিশ্বাস করতে পারেনি মিস্টার হোমস। সেই কারণেই প্রাহা থেকে ছদ্মবেশ ধরে আসছি। প্লিজ প্রসিড। এই বলে হোমস চোখ বুঝল। বছর 5 আগেই ওয়ারশ নগরে নামকরা অভিনেত্রী আইরিন অ্যাডলারের সঙ্গে আমার আলাপ হয়। নামটা শুনেছেন নিশ্চয়ই। ডাক্তার, নামের লিস্টটা বার করো তো। নামী ব্যক্তিদের যাবতীয় বৃত্তান্ত হোমস লিখে রাখতো এক জায়গায় এবং প্রয়োজন মতন সেগুলো কাজে লাগতো। আইরিন অ্যাডলারের নাম পাওয়া গেল একজন ইহুদি প্রফেসর এবং একজন মিলিটারি অফিসারের নামের মধ্যে। নিউ জার্সিতে জন্ম, 1858 সাল, ইম্পেরিয়াল ওয়ারেস রঙ্গমঞ্চের মূল গায়িকা, থিয়েটার ছেড়ে লন্ডনে আছেন। বুঝেছি, একে যেসব চিঠি লিখেছেন এখন তা ফেরত চাইছেন, তাই তো? তাই বলতে পারেন। লুকিয়ে বিয়ে বা কিছু? মোটেই না। তাহলে কি দলিল টলিল বা সার্টিফিকেট জাতীয় কিছু আছে? একদম না। তাহলে সে চিঠি যে আসল তা প্রমাণ করা যাবে কি করে? আমার হাতের লেখা দেখে। সে তো জাল করা যায়। প্যাডের কাগজ আমার। তাও চুরি করা যায়। শিলমোহরটাও যে আমার। এটাও নকল করা যায়। আমার ফটো। সে আর এমন কি, কিনতে পাওয়া যায়। কিন্তু মিস্টার হোমস, আমরা দুজনে একসঙ্গে আছি যে ফটোতে। এইটাই সর্বনাশ। খুব কাঁচা কাজ করেছেন। তখন কি আর কাণ্ডজ্ঞান ছিল আমার? বয়স কম, যুবরাজ ছিলাম। এখনো তো মোটে 30 বছর বয়স আমার। এখন ফটোটা ওর কাছ থেকে সরাতে হবে, এই তো? সে চেষ্টাও হয়েছে, কিন্তু পারিনি। তাহলে কিনে নিন। না, সে বেচবে না। চুরি করান। 5 বার চেষ্টা করেছি, 2 বার চোর দিয়ে। একবার দেশ বেড়ানোর সময় মালপত্র সরিয়ে, আর 2 বার পথে ঘাপটি বেঁধে থেকে। একবারও পারিনি মিস্টার হোমস, একবারও না। তা ছবি নিয়ে কি করতে চান উনি বলে মনে করেন? স্ক্যান্ডিনেভিয়ার রাজকন্যার সঙ্গে শিগগিরই বিয়ে হবে আমার। মেয়েটি যদি জানতে পারে আমার চরিত্র ভালো নয়, বিয়ে ভেঙে যেতে পারে। আর আইরিন অ্যাডলার ছবিখানা সেইখানেই পাঠাবে। এতক্ষণে পাঠিয়ে দেননি তো? না, বিয়ের কথা যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেই দিন পাঠাবে, অর্থাৎ সামনের সোমবার। হাতে পাচ্ছি 3টে দিন। আপনি লন্ডনেই আছেন তো? ইয়েস, লাইংহামে পাবেন আমাকে। ওকে ফাইন, খবর তাহলে সেখানেই দেব। পাই দাবাই, দেনা পাওনার ব্যাপারটা কি হবে? যা বলবেন তাই হবে। রাজ্যের খানিকটাও দিয়ে দিতে পারি ফটোর দাম হিসেবে। হাত খরচ? এর মধ্যে 300 মোহর আর 700 পাউন্ডের নোট আছে। এই বলে একটা রসিদ লিখে দিল হোমস। রিসিপ্টটা নিয়ে যান প্লিজ। বাই দ্য ওয়ে, আইরিন অ্যাডলারের ঠিকানাটা কি? অ্যান্ড ওয়ান মোর থিং, ফটোটা কি ক্যাবিনেট সাইজের? ব্রাউন হিলিজ, সার্পেন্টাইন অ্যাভিনিউ, সেন্ট জনস উড। আর ফটোটা ক্যাবিনেট সাইজের। গুড নাইট ইয়োর ম্যাজেস্টি। আশা করি শিগগিরই খবর দিতে পারবো। গাড়ির আওয়াজ দূরে মিলিয়ে গেল। হোমস বলল, ওকে ওয়াটসন, তোমাকে আর আটকাবো না। তুমি এখন ফ্যামিলি ম্যান। এবার নইলে গিন্নি রাগ করবে। কাল 3টের সময় দেখা হচ্ছে। পরদিন ঠিক 3টের সময় পৌঁছালাম হোমসের বাড়িতে। হোমস তখনও বাড়ি ফেরেনি। 8টায় সে বেরিয়েছে। আগুনের চুল্লির ধারে বসে তার অপেক্ষা করতে লাগলাম পথে। ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজতেই দরজা খুলে ঘরে ঢুকলো একজন কদাকার সহিস। পোশাক নোংরা, মুখে দাড়ি গোফ, চোখ রাঙা, ভাবভঙ্গি ঠিক মাতালের মতন। 3বার আপাদমস্তক চোখ বোলানোর পর চিনলাম বহুরূপী হোমসকে। বেডরুম থেকে 5 মিনিট পরেই বেরিয়ে এলো টুইড স্যুট পরা ভদ্রলোকের চেহারায়।
আগুনের সামনে পা ছড়িয়ে বসে পেট ফাটা হাসি আসলো বেশ কিছুক্ষণ ধরে। বাবা, উফ। আরে বাবা, কিন্তু ব্যাপারটা কি সেটা তো বলো। দারুণ মজা হয়েছে আজ সকালে ওয়াটসন। আইরিন অ্যাডলারের বাড়ি পাহারা দিচ্ছিলে নাকি? তা ঠিক, সহিসের ছদ্মবেশে বেরিয়েছিলাম সকাল 8টায়। জানো তো ওয়াটসন, গাড়োয়ান আর সহিসে খুব মাখামাখি সম্পর্ক থাকে, আর খবর পেতে অনেক সুবিধা হয়। ব্রায়ানি লজটা দোতলা, রাস্তার ওপরেই, পেছনে বাগান, ডান দিকে সাজানো বসবার ঘর, বড় বড় জানলা, বাগানের পাঁচিল বরাবর একটা নোংরা গলি দিয়ে ঢুকছে ভেতরে। সহিসরা ঘোড়া দলাই মালাই করছে, আমিও হাত লাগালাম, দলাই মলাই করলাম, বিনিময়ে পেলাম 2 পেনি, 1 বোতল মদ, তামাক আর আইরিন অ্যাডলার সম্পর্কে অনেক খবর। নির্ঝঞ্ঝাট মহিলা ওয়াটসন। ভোরে বেড়াতে যাওয়া আর কনসার্টে গান গাইতে যাওয়া ছাড়া রাস্তায় বেরোন না, 7টায় ফিরে ডিনার খান। পুরুষ বন্ধু শুধু একজনই, সুপুরুষ, প্রাণশক্তিতে ভরপুর, গায়ের রং গাঢ়, রোজ আসেন। পেশায় উকিল, নাম গডফ্রে নটন। ডাউট হলো আইরিন অ্যাডলারের সঙ্গে তার সম্পর্কটা স্রেফ উকিলের সঙ্গে মক্কেলের, না ভালোবাসাবাসির ব্যাপারও রয়েছে। প্রথমটা যদি ঠিক হয় তাহলে ফটো তার হেফাজতেই আছে। অতএব ওয়াটসন, তদন্তের ক্ষেত্রটা কিন্তু আরো বাড়ল। কি করব ভাবছি ওয়াটসন, এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। লাফিয়ে নামলেন এক ভদ্রলোক, চেহারা দেখেই বুঝলাম ইনি গডফ্রে নটন। ব্যস্ত সমস্তভাবে গাড়োয়ানকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে ঝিয়ের পাশ দিয়ে বোঁ করে ঢুকে গেলেন ভেতরে, যেন হরদম যাতায়াত আছে বাড়িতে। ভদ্রলোক ভেতরে রইলেন আধ ঘন্টা। জানলা দিয়ে দেখলাম হনহন করে পায়চারি করছেন আর হাত পা নেড়ে উত্তেজিতভাবে কথা বলছেন। আইরিন অ্যাডলারকে খুব একটা দেখা গেল না বুঝলে। তারপর বেরিয়ে গেলেন আগের চেয়েও ব্যস্তভাবে। গাড়োয়ানকে হেঁকে বললেন, উইদিন নেক্সট 20 মিনিট তোমাকে রেজেন্ট স্ট্রিট হয়ে সেন্ট মনিকা চার্চে যেতে হবে। আধগিনি বকশিসও পাবে। পিছু নেব কিনা ভাবছি বুঝলে। এমন সময় ঝকঝকে একটা গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে এলেন স্বয়ং আমাদের আইরিন অ্যাডলার। ওয়াটসন, ওয়াটসন, বিশ্বাস করবে না, কি অপরূপ সুন্দরী ভদ্র মহিলা, পুরো পুড়িয়ে দিল বুঝলে। কিন্তু গাড়িতে উঠেই হুকুম দিলেন, St. Monica's Church within 20 minutes. 8 পাউন্ড বকশিস দেব। আমি তো স্তম্ভিত, কিছু বুঝতে পারছি না কি করব। এই সময় হঠাৎ করে আমার ত্রাতা হয়ে উপস্থিত হলো একটা ছ্যাকরা গাড়ি। তড়াক করে লাফ মেরে ঢুকে বসলাম বুঝলে গাড়ির ভেতরে, আর ওকে ইনস্ট্রাকশন দিলাম, সেম সেন্ট মনিক গির্জা উইদিন 20 মিনিটস অ্যান্ড দ্য সেম 8 পাউন্ড বকশিস। খুব তাড়াতাড়ি গাড়ি পৌঁছে দিল গির্জার সামনে বুঝলে ওয়াটসন। এই সময় আমি ঢুকলাম, ঢুকে দেখলাম আইরিন অ্যাডলার, গডফ্রে নটন আর একজন ওই গির্জার পাদ্রী। এছাড়া কিন্তু আর কেউ নেই বুঝলে। বেদির সামনে কিন্তু 3 জনেই দাঁড়িয়ে রয়েছে। আমি তো গির্জার ভেতরে ঢুকে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম যেন একটা লোকাল টুরিস্ট। কিন্তু তারপরেই ঘটনাটা ঘটলো বুঝলে। আমাকে দেখে 3 জনই দৌড়ে এলো আমার দিকে। আমি তো অবাক, কিছুটা টেনশনও হচ্ছে। গডফ্রে নটন তখন টানতে টানতে আমাকে বেদির কাছে নিয়ে গেল। চলে এসো, চলে এসো, তোমাকেই দরকার। উই নিড ইউ। আর মোটে 3 মিনিট বাকি। সাক্ষী না থাকলে আইনের ফাঁক থেকে যাবে। কাম অন, হারি আপ। এরপরেই সেই মজার ঘটনাটা ঘটলো বুঝলে ওয়াটসন। বিড়বিড় করে মন্ত্র পড়া হচ্ছে আমার কানের সামনে, আর আমাকেও ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যাতে আমিও সেটা আউড়ে চলি। জানি না, কিন্তু তাও সাক্ষী দিচ্ছি। মানে বুঝতে পারলে ওয়াটসন? কি বুঝলে? এই গডফ্রে নটন আর আমাদের আইরিন অ্যাডলারের বিয়েতে মধ্যস্থতা করছি। চোখের নিমেষে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল আর বিয়েটাও হয়ে গেল। সবাই খুব খুশি, আর আমিও খুশি, কারণ পাদ্রির কাছ থেকে 1 পাউন্ড পুরস্কার পেলাম বুঝলে ওয়াটসন। এবার ব্যাপারটা বুঝলাম যে সাক্ষী ছাড়া বিয়ে দেওয়া যাচ্ছিল না। রাস্তা থেকে সাক্ষী আনতে গেলে সময় পেরিয়ে যেত, তাই আমাকে পেয়ে ওরা বলতে গেছে। এত হাসছিলাম কেন বলো তো? এই কারণে। বাট চার্চ থেকে বেরিয়ে হাজব্যান্ড ওয়াইফ, মানে নিউলি ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ, 2 জন চলে গেলেন দুদিকে। যাওয়ার আগে গডফ্রে নটন বলে গেলেন, ডার্লিং, টুনাইট আই উইল কাম বাই 7 PM. Okay, love. I'll wait for you. কোনেও ফিরলেন বাড়িতে, আর আমিও চলে এলাম তোমার এখানে তোড়জোড় করতে। মানে ঠিক কিসের তোড়জোড়? ওয়েট ওয়াটসন, ওয়েট। পেটে দানা পানি পড়েনি বুঝলে,
কিছু একটু খেতে হবে, পেটে আগুন জ্বলছে। একটু কিছু খেয়ে নি, দাঁড়াও। বিকেলে কিন্তু তোমাকে দরকার ওয়াটসন। কাজটা কিন্তু বেআইনি, ধরা পড়ার সম্ভাবনাও আছে। জেলে যেতে রাজি আছো? 100 বার হোমস, উদ্দেশ্য মহৎ হলে আমি সব কিছুতেই রাজি, কিন্তু তোমার মতলবটা কি? কিছুক্ষণ পরেই খাবার চলে এলে হোমস খেতে খেতে বলল, উদ্দেশ্য তো সত্যি মহৎ। এখন 5টা বাজে, 2 ঘন্টা পর ব্রায়ানি লজে পৌঁছবো আমরা। আইরিন অ্যাডলার তখন খেতে ফিরবেন। তারপর কি প্ল্যান? প্ল্যানটা ওয়াটসন হচ্ছে, আমি ভেতরে যাব বুঝলে, তুমি বাইরে থাকবে, বসবার ঘরে জানলার পাশে দাঁড়িয়ে থাকবে। আর এই একটা জিনিস তোমাকে দেব, সেই জিনিসটা হাতে রাখবে। এটা একটা সামান্য ধোঁয়া বোমা, ছুঁড়ে দিলেই আপনা থেকে জ্বলে উঠবে। 4-5 মিনিট পরে জানলা খুললে তুমি আমার হাতের দিকে নজর রাখবে। যখন দেখবে আমি হাত নাড়ছি, তখন তোমার কাজ হলো বোমাটা জানলা গলিয়ে ভেতরে ছুঁড়ে দিয়ে আগুন আগুন বলে ক্যাওস ক্রিয়েট করা। এরপর যখন দেখবে ভিড়টা জমে উঠেছে, তুমি কিন্তু সরে পড়বে, রাস্তার অন্যদিকে গিয়ে দাঁড়াবে। 10 মিনিট পর আমিও আসবো সেখানে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝে গেছি। এরপর বেডরুমে ফিরে গেল হোমস। ফিরে এলো পাদ্রির ছদ্মবেশে। শুধু পোশাক নয়, চোখ মুখের চেহারা পর্যন্ত পাল্টে ফেলেছে। হোমস অপরাধতাত্ত্বিক হওয়ায় অভিনয় জগৎ হারিয়েছে একজন কুশলী শিল্পীকে, বিজ্ঞান জগৎ হারিয়েছে একজন চুলচেরা বিশ্লেষককে। বেকার স্ট্রিট থেকে বেরোলাম 6:15 ব্রায়ানি লজের সামনে যখন পৌঁছালাম, তখন ল্যাম্পপোস্টের আলো সবে জ্বলে উঠেছে। বাড়ির সামনেটা যতটা ফাঁকা থাকবে বলে মনে হয়েছিল, ততটা ছিল না। কিছু লোক এদিক ওদিক আড্ডা মারছে এবং বেশ কিছু লোক এদিক ওদিক ঘোরাঘুরিও করছিল। তখন হঠাৎই হোমস বলে উঠল, ওয়াটসন, নর্টন আর অ্যাডলার যেহেতু বিয়ে করে ফেললো, আমাদের কাজটা কিন্তু একটু সহজ হয়ে গেল। আইরিন অ্যাডলার এখন কখনোই চাইবেন না যে ছবিটা গডফ্রে নর্টনের চোখে পড়ুক, কিন্তু রেখেছেন কোথায় সেইটাই এখন ওয়ান অ্যান্ড অনলি প্রবলেম, বুঝলে? কিন্তু কোথায় রেখেছে বলে তুমি মনে করছো? দেখো ওয়াটসন, সঙ্গে রাখেননি সে বিষয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই, কারণ ক্যাবিনেট সাইজের ছবি মেয়েরা পোশাকের মধ্যে লুকিয়ে রাখতে পারে না। আর যদি পোশাকের মধ্যে লুকিয়ে রাখে তাহলে সেটা বেড হপ লাগবে। তাছাড়া যে কোনো মুহূর্তে তো গ্র্যান্ড ডিউকের লোক তাকে ধরে সার্চও তো করতে পারে। তাই তাহলে আই থিঙ্ক উনি কারোর কাছে রাখেননি, কারণ ছবিটা কয়েকদিনের মধ্যেই দরকার হবে ওয়াটসন। তাছাড়া মেয়েরা যখন কোনো কিছু লুকোয় না, নিজেরাই কিন্তু লুকিয়ে রাখে, কারোর সাহায্য নেয় না, বিশেষ করে যাদের কনফিডেন্স আছে। আর আমাদের আইরিন অ্যাডলারের তো দুর্দান্ত কনফিডেন্স লেভেল। কাজেই ধরে নিচ্ছি ছবিটা তার নাগালের মধ্যেই আছে, অর্থাৎ বাড়ির মধ্যে। কিন্তু বাড়ি খোঁজা তো হয়েছে একবার। ওকে খোঁজা বলে না ওয়াটসন। কেন, তুমি কিভাবে খুঁজবে? তোমাকে কে বললো ওয়াটসন যে আমি খুঁজবো? তবে স্বয়ং আইরিন অ্যাডলারই আমাকে দেখিয়ে দেবেন ওয়াটসন। ওকে, এই যে এসে গেছে গাড়ি। ওয়াটসন, কুইক, সব মনে আছে তো? বেস্ট অফ লাক। খানিকক্ষণ পরেই মোড়ের মাথায় গাড়ির আলো দেখা গেল। গাড়িটা এসে দাঁড়ালো ঠিক বাড়ির সামনে। সাথে সাথেই প্রাপ্তিযোগের আশায় একজন নিচু ক্লাসের ভদ্রলোক এসে দরজা খুলল। দৌড়ে এলো আরও একজন। প্রথম জনকে ধাক্কা মেরে সরিয়ে দিল বকশিসটা নিজেই নেওয়ার আশায়। ফলতই ঝগড়া শুরু হলো। আরও কিছু লোক ছুটে আসতেই দুটো দলে বিভক্ত হয়ে শুরু হলো প্রচণ্ড মারামারি, ঘুষোঘুষি ও লাঠালাঠি। এইসব দেখেই হোমস দৌড়ে গেল আইরিন অ্যাডলারকে বাঁচাতে। Hey, leave, 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 madam, please, please come. কিন্তু লাঠির ঘা খেয়ে লুটিয়ে পড়ল রাস্তায়। ক্ষণিকের মধ্যেই ভিড়টা ফাঁকা হয়ে গেল। অন্যদিক থেকে কয়েকজন ছুটে এসে ঘিরে ধরল জখম পাদ্রিকে। আইরিন অ্যাডলার ততক্ষণে সিঁড়ি বেয়ে উঠে গেছেন। সেখান থেকে তিনি জিজ্ঞেস করলেন, চোটটা কি মারাত্মক? ইজ ইট সিরিয়াস? উত্তরে কেউ কেউ বলল শেষ হয়ে গিয়েছে, আবার কেউ কেউ বলল না, এখনও মরেনি, নিঃশ্বাস পড়ছে, তবে হাসপাতাল পর্যন্ত টিকবে কিনা সন্দেহ। অন্য একজন প্রস্তাব দিলেন তাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্যে। সম্মতি জানিয়ে আইরিন অ্যাডলার বললেন, অফকোর্স, উনি তো আমায় হেল্প করলেন, অর এলস আমি ইনজিওর্ড হতে পারতাম। ওনাকে বসবার ঘরে এনে সোফায় শুইয়ে দাও। ধরাধরি করে নিয়ে গিয়ে সোফায় শুইয়ে দেওয়া হলো হোমসকে। ঘরের আলো জ্বলল বটে, কিন্তু পর্দা টানা হলো না।
দেখলাম ভদ্রমহিলা নিজেই আহত পাদ্রীর সেবা করছেন। ঠিক এই সময় আমি অপেক্ষা করতে লাগলাম সঠিক সময়ের। একটা সংকেত পেলেই ছুঁড়ে দেব। অনেক কষ্ট করে যেন হোমস উঠে বসলো সোফায়। বাতাসের অভাবে যেন তার বুক ফেটে যাচ্ছে। একজন ঝি গিয়ে পাশের জানলাটা খুলে দিল। সাথে সাথেই এক বিশেষ কায়দায় হাত তুলল হোমস, এবং আমিও ধোয়া বোমাটা ঘরের মধ্যে ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে উঠলাম, আগুন আগুন করে। আগুন! ওই দেখুন, আগুন লেগেছে ওখানে, আগুন! একই সাথে সমস্বরে আকাশ ফাটা চিৎকার আরম্ভ করলো রাস্তার লোকজন। ঘরের জানলা দিয়ে গল গল করে পুঞ্জীভূত ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। এরকম প্রচণ্ড হট্টগোল থেকে বেশ কিছু লোকই সেখান থেকে চম্পট দিল। এসবের মাঝখানেই শুনতে পেলাম হোমসের গলা। সে বলছে, আগুন ঠাকুন ওসব সব বাজে কথা, নিশ্চয়ই কেউ ভয় দেখাচ্ছে। সরে এলাম রাস্তার এক কোণে, মিনিট 10 দাঁড়ালাম। হোমস এসে আমাকে টেনে নিয়ে দ্রুত পদক্ষেপে এগিয়ে চলল বাড়ির দিকে। ব্র্যাভো ডাক্তার, ব্র্যাভো। ফটো কোথায় আছে জেনে ফেলেছি ওয়াটসন। জানলে কিভাবে? কেন, যেটা তোমাকে বলেছিলাম স্বয়ং আইরিন অ্যাডলারই দেখিয়ে দিলেন। কিছুই তো বুঝলাম না হোমস। রাস্তার লোকগুলো যে আমার ভাড়াটে লোক সেটা নিশ্চয়ই বুঝেছিলে। হ্যাঁ, তা সন্দেহ হয়েছিল। গোলমালের শুরুতেই আমি দৌড়ে গিয়ে দু হাতে মুখ রগড়ে নিয়েছিলাম। আগে থেকেই লাল রং মেখে নিয়েছিলাম হাতে। জখম হওয়ার ভান করতেই বৈঠকখানা ঘরে না ঢুকিয়ে পারলেন না আমাদের আইরিন ম্যাডাম। এবারে বাড়ির কোন ঘরে ফটো লুকিয়েছেন সেটা তো আমি জানি না। সেটা বসার ঘরও হতে পারে, আবার শোবার ঘরও হতে পারে। সেটা জানবার জন্যই ঘরের মধ্যে ধোঁয়া বোমা ছোঁড়ালাম তোমাকে দিয়ে। দেখবে ওয়াটসন, বাড়িতে আগুন লাগলে মেয়েরা সবচেয়ে আগে দামি জিনিস বাঁচাতে ছুটে যায়। সেটা যে রকমই হোক, মায়েরা তখন বাচ্চাদের দিকে দৌড়ায়, কুমারীরা গয়নার দিকে। আর আমাদের আইরিন অ্যাডলার দৌড়লেন ঘন্টার দড়ির ওপরকার একটা আলগা তক্তার দিকে। আধখানা টেনে সরাতেই ভেতরকার ফাঁকে দেখলাম সেই ফটোটা। তারপরেই যখন বললাম আগুন লাগেনি, তখন উনি যেখানকার ফটো সেখানেই রেখে দিয়ে ধোঁয়া বোমাটার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। সেই ফাঁকেই ছবিটা সরিয়ে নিতে পারতাম ওয়াটসন, কিন্তু ওই কচুয়ান লোকটা ঘরে ঢুকে এমন কটমট করে তাকালো আমার দিকে, সে ভরসা হলো না। যাকে বেশি তাড়াহুড়ো না করাই ভালো। কিন্তু এবার কি করবে? এটাই করব। কাল সকাল 8টায় খোদ মহারাজ যাবেন আইরিন অ্যাডলারের বসবার ঘরে। যদিও আইরিন ম্যাডাম তখন ঘুমোবেন, আমাদেরকে উনি দেখতেও পাবেন না, আর সেই সঙ্গে দেখবেন ছবিও নেই খুপড়ির মধ্যে। আমি চাই ইয়োর ম্যাজেস্টি নিজের হাতেই ছবিটা উদ্ধার করুন। তবে দেরি করা যাবে না ওয়াটসন, বুঝলে? কারণ নিউলি ম্যারিড তো, কখন কোন অভ্যাস বদলে যায়। যাই হোক, আমি লিখে জানাচ্ছি মহারাজকে। দ্য ডিউক অফ বোহেমিয়া উইল বি সো হ্যাপি ওয়াটসন। বেকার স্ট্রিটে পৌঁছে গেলাম কথা বলতে বলতে। দরজার সামনে দাঁড়িয়ে চাবির জন্য পকেটে হাত দিল হোমস। অমনি কানের কাছে শুনলাম, গুড নাইট মিস্টার শার্লক হোমস। রাস্তায় তখনও গমগম করছে লোকজন। মনে হলো অলস্ট্রাধারের শীর্ণকায় এক ছোকরার দিক থেকে ভেসে এলো কথাটা। হন হন করে আমাদের পাশ থেকে হেঁটে চলে গেল সামনের দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে মৃদু স্বরে হোমস বলল, চেনা গলা, কে বলো তো? খুব চেনা লাগছে, চেনা চেনা। সে রাত্রে আর বাড়ি ফিরলাম না, বেকার স্ট্রিটের বাড়িতেই থেকে গেলাম। পরের দিন সকালে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন বোহেমিয়ার গ্র্যান্ড ডিউক। ঘরে ঢোকা মাত্রই হোমসের কাঁধ খামচে ব্যগ্রকণ্ঠে জিজ্ঞেস করলেন, পেয়েছেন পেয়েছেন মিস্টার হোমস? স্টিল নাও নট, বাট এবার পাবেন। তাহলে আর দেরি কেন, চলুন চলুন। নিচে নেমে এসে ডিউকের গাড়িতে উঠলাম আমরা তিনজন। সাথে সাথেই গাড়ি রওনা দিল ব্রায়ানি লজ অভিমুখে। এমন সময় হঠাৎ হোমস ডিউকের উদ্দেশ্যে বলল, ইয়োর ম্যাজেস্টি, আইরিন অ্যাডলারের কিন্তু বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গিয়েছে? রিয়েলি? কবে? ইয়েস্টারডে। কার সঙ্গে? লয়ার গডফ্রে নর্টনের সঙ্গে। কিন্তু আইরিন কি তাকে ভালোবাসে?
আশা করি বাসেন, আর ভালোবাসলে আপনারই কিন্তু লাভ ডিউক। তাই ওনারা এখন ম্যারেড, আর আপনার ভালো মন্দ নিয়ে তাহলে আইরিন অ্যাডলারের আর কোনো মাথা ব্যথাও থাকবে না। হঠাৎই বোবা হয়ে গেল গ্র্যান্ড ডিউক। বিষাদাবরণে আবৃত রইলেন পথের বাকিটা। উদ্বেলিত আবেগ প্রকাশ করলেন না বাইরে। ব্রায়ানের লজের সামনে গিয়ে দেখলাম দরজা খোলা এবং সিঁড়িতে দাঁড়িয়ে আছেন একজন ঝি। আমাদের দিকে তাকিয়ে এক তাচ্ছিল্যের হাসি এসে বললেন, আপনি মিস্টার শার্লক হোমস তো? হঠাৎই চমকে উঠল হোমস। হ্যাঁ, আমি শার্লক হোমস। ম্যাডাম আজ ভোর 5:15 ট্রেনে হাজবেন্ডকে নিয়ে চলে গেছেন। বলে গেছেন আপনি আসতে পারেন। হোয়াট? উনি ইংল্যান্ড ছেড়ে চলে গেছে? হঠাৎই ফ্যাকাশে হয়ে গেল হোমসের মুখ। তাকে দেখে মনে হলো এক্ষুনি যেন টলে পড়ে যাবে সে। ইজ শি নেভার কাম ব্যাক? হ্যাঁ, নেভার। ও মাই গড, কাগজপত্রগুলো সব চলে গেল, সব শেষ। আমি মিস্টার হোমস, আমি শেষ হয়ে গেলাম। গলা যেন ভেঙে এসো গ্র্যান্ড ডিউকের। এমন সময় ঝিকে ঠেলে সরিয়ে দিয়ে বসবার ঘরে ঢুকে পড়ল হোমস। তছনছ অবস্থা ঘরের, দেরাজগুলো খোলা, তাকগুলো সব ফাঁকা। ঘন্টার উপরের ঢিলা তক্তাটা তৎক্ষণাৎ ভেঙে ফেলল হোমস। সাথে সাথেই সেখান থেকে আবিষ্কার করলো একটা ফটো আর একটা চিঠি। ফটোটা আইরিন অ্যাডলারের আর চিঠিটা শার্লক হোমসের জন্য। খামের উপরে তার নামের তলায় লেখা, শার্লক হোমস না আসা পর্যন্ত যেন এই চিঠি এখানেই থাকে। চিঠিটা হাতে পাওয়া মাত্রই এক টানে ছিঁড়ে ফেলল হোমস। রাত 12টার সময় এই চিঠি লেখা হয়েছে। চিঠিটা ছেঁড়া মাত্রই তিনজনই একসাথে হুমড়ি খেয়ে পড়লাম তার উপরে। ডিয়ার মিস্টার শার্লক হোমস, আপনার কাজের ধারাই আলাদা, আই মাস্ট অ্যাডমিট। আগুন আগুন চিৎকার শোনার আগে পর্যন্ত বুঝতেই পারিনি আমি ফাঁদে পড়েছি। বুঝলাম তখন একটা ডাউট হলো। কিছুদিন আগে শুনেছিলাম ছবি উদ্ধারের জন্য আপনার দ্বারস্থ হতে পারেন দ্য ডিউক। তাই কোচওয়ানকে আপনার পাহারায় রেখে ওপরে গিয়ে পুরুষ মানুষের ছদ্মবেশ ধরলাম। জানেনই তো আমি একজন সাকসেসফুল অ্যাক্ট্রেস, এবং বহুবার দেখেছি পুরুষের ছদ্মবেশে বেশ ভালোই কাজ হয়। আপনাকে ফলো করতে করতে আপনার বাড়ি পর্যন্ত এসে যখন দেখলাম আপনি সত্যিই শার্লক হোমস, তখন বিবেচকের মতো গুড নাইট জানিয়ে তৎক্ষণাৎ রওনা হলাম আমার হাজবেন্ডের সঙ্গে কনসাল্ট করার জন্য। ঠিক করলাম এরকম দুর্ধর্ষ প্রতিপক্ষর খপ্পর থেকে রেহাই পেতে হলে দেশ ছেড়ে চম্পট দেওয়া ছাড়া আর পথ নেই। তাই কাল সকালে এসে দেখবেন আমি নেই। ফটো নিয়ে টেনশন করতে হবে না গ্র্যান্ড ডিউককে। আমাকে ভালোবেসে যিনি বিয়ে করেছেন তিনি ওর থেকে অনেক উঁচু জগতের মানুষ। রাজা হয়ে যে আঘাত উনি আমাকে দিয়েছেন তার পাল্টা আঘাত আমি দেব না, তবে ছবিটাও দেব না। ফিউচার প্রোটেকশন হিসেবে কাছে রাখবো। তার বদলে অন্য একটি ছবি রেখে গেলাম, চাইলে উনি রাখতে পারেন। আর মিস্টার শার্লক হোমস, অভূতপূর্ব আলাপ হলো আমাদের। খুব ভালো লাগলো আপনার সঙ্গে এই ডুয়েল। আই উইশ এই আলাপ আর একটু দীর্ঘায়িত হতো। Yours faithfully, আইরিন অ্যাডলার নর্টন। চিঠি পড়া মাত্রই যেন উচ্ছ্বাসে ফেটে পড়লেন গ্র্যান্ড ডিউক। ইয়েস, মেয়ের মতো মেয়ে আমার রানী হওয়ার জন্য উপযুক্ত ছিল মিস্টার হোমস, কিন্তু সমশ্রেণী ছিল না, এই যা চিরদিন দুঃখ থেকে যাবে আমার। বিন্দুমাত্র উচ্ছ্বাস না দেখে হোমস বলল, আমিও তাই দেখছি। উনি আপনার সমমানের নন। আই এম এক্সট্রিমলি সরি ইয়োর ম্যাজেস্টি, কেসটা মনের মতো করে শেষ করতে পারলাম না। উনি আপনার থেকেও একটু উচ্চ গোত্রীয় ডিউক, সরি। বলেন কি? এর চাইতে ভালো শেষ আর হয় নাকি মিস্টার হোমস? আইরিন এক কথার মানুষ ছিল, হয়তো ফটোটা পুড়ে ছাই হয়ে গেল, এর চেয়ে নিশ্চিত আমি আর হতাম না মিস্টার হোমস। বলুন বলুন, আপনি বলুন মিস্টার হোমস, কি চান আপনি বলুন। আমার রাজ্যের অর্ধেক দিতেও আমি রাজি। ইউ হ্যাভ আ মোর প্রেসাস থিং দেন দিস ডিউক। এই ফটোটা আমাকে দিতে পারবেন? শুধু এই ছবিটা? নিন মিস্টার হোমস, নিয়ে যান। থ্যাংক ইউ, গুড বাই, ভালো থাকবেন।
হেট হয়ে অভিবাদন জানিয়ে আমাকে নিয়ে বাড়ি মুখ রওনা হলো হোমস। পিছনে ফিরে দেখলেনও না প্রতি অভিবাদন জানাচ্ছেন গ্র্যান্ড ডিউক। আইরিন অ্যাডলারের কাছে শার্লক হোমসের এই পরাজয় শার্লকের মনে নারীদের প্রতি এক সম্ভ্রমে জন্ম দিয়েছিল। বলেছিলাম না, হোমসের কাছে তিনিই ছিলেন দ্য ওম্যান। সেই থেকেই আমার বন্ধু প্রবর্কের কখনোই নারীদেরকে নিয়ে ব্যঙ্গ করতে দেখিনি। শুনছিলেন আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস গল্প অবলম্বনে স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। আজকের গল্পের কথক ও ওয়াটসনের চরিত্রে রেজ, শার্লক হোমসের চরিত্রে সুমন অধিকারী, ডিউকের চরিত্রে অনির্বাণ মৈত্র, আইরিন অ্যাডলারের চরিত্রে শ্রীলেখা মজুমদার, গডফ্রে নটরানের চরিত্রে অরিজিৎ নাথ, বাড়ির পরিচারিকার চরিত্রে স্নেহা বোস, পোস্টার ডিজাইনিংয়ে রেজ, বিজিএম ও মাস্টার মিক্সে রেজ ও অরিজিৎ, ডাইরেকশন বাই সুমন অধিকারী, টিম ম্যানেজমেন্টে ঋষিকেশ মণ্ডল। আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক, ইনস্টা ও মেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। শেষ হলো আজকের গল্প স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। ফিরছি পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে।